আমার যদি থিয়েটারে কোনো জিনিস খারাপ লাগে সেটাও আমি দেখতে চেয়েছি কেন খারাপ লাগলো। ভালো অডিয়েন্স কোথায় কোথায় পাওয়া যায় সেটাও আমার একটা হিসেব আছে। যেমন আমি আপনাকে একটা নাম করছি জায়গা, এই জায়গার 2-3টে জায়গার নাম করছি, যেসব জায়গায় অনুষ্ঠান করে আমার মনে হচ্ছে এরা পড়াশোনা করে এসছেন, ঠিক করে এসছেন, এরা তৈরি একদম বেহালা। যদি মিলনের দৃশ্য নড়বড়ে থাকে তাহলে বিরহের দৃশ্য কখনো ভালো হতে পারে না। এটা অজিতেশ ভীষণভাবে বলতেন, কিন্তু অজিতেশের কথা তো শোনা মুশকিল না। খাবো কি, যা দিয়েছ তারই অযোগ্য ভাবিয়া ফিরেও তো কিছু না হলে। নমস্কার। থেসপিয়ান্স নাট্যদলের 30 বছর পূর্তি উপলক্ষে আমরা যে উদ্যোগ নিয়েছি, বিশিষ্ট নাট্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে, তাদের সাক্ষাৎকার গ্রহণ করে, তাদের বক্তব্য, তাদের জীবন, তাদের ভাবনা আপনাদের সামনে তুলে ধরার, সেই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা এসেছি এক বিশিষ্ট ব্যক্তিত্বের কাছে, যার পরিচয় আলাদা করে দেওয়ার নেই। তিনি শুধুমাত্র ব্যক্তি নন, তিনি এক প্রতিষ্ঠান। বাংলা ভাষায় বাচিক শিল্প কথাটা এলেই প্রথমেই যাদের নাম মনে পড়ে তাদের মধ্যে অগ্রগণ্য শ্রী জগন্নাথ বসু। নমস্কার। নমস্কার দাদা, আপনার কাছে আমরা জানতে চাইবো, আপনার জীবন, আপনার কাজ সকলের কাছেই অত্যন্ত পরিচিত, নতুন করে সেই বিষয়ে আমাদের আর বলার কিছু নেই। আজকে আমরা বরং জানতে চাইবো আপনার কিছু ভাবনার কথা। প্রথমত যেটা আমরা ছোটবেলা থেকেই আপনার কণ্ঠ শুনে আমরা শিখেছি, বড় হয়েছি, যেটা আমার কাছে মনে হয়েছে যে আগে আমরা দেখতাম বা জেনেছি, যারা মঞ্চ অভিনয়ের সঙ্গে যুক্ত থাকতেন তারা কখনো কখনো আবৃত্তি, পাঠ ইত্যাদি অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন, আবৃত্তির রেকর্ড করতেন। কিন্তু আপনি শুধুমাত্র কণ্ঠ শিল্প যদি বলা যায় বা বাচিক শিল্পটাকেই গ্রহণ করে আপনি আপনার পেশাও করলেন, এই নিয়েই এগিয়ে রইলেন। এর পিছনে ভাবনাটা কি ছিল? ভাবনা ছিল আমার ছোটবেলা থেকেই। আমার বংশের যদি একটা তালিকাটা দেখেন, লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে আমার ঠাকুরদা একজন বড় ডাক্তার ছিলেন, কিন্তু ডাক্তার থেকেও তিনি নাট্যকার ছিলেন। আচ্ছা। তার নাটক কুরুক্ষেত্র, হামির, এই সমস্ত নাটক প্রফেশনাল বোর্ডে অভিনয় হয়েছিল, এবং তিনি অভিনয়ের কথা তার শুনিনি, কিন্তু তিনি নাট্যকার হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। আমার মামার বাড়ি যে দাদু, তিনিও সিনেমার অভিনয় করেছেন এবং সিনেমার পরিচালকও হয়েছিলেন। সুতরাং, এবং আমার কাকার কথা অনেকেই জানেন, প্রেমাংশু বসু, তিনি তো তার তো একটা নাটকের দিকে দক্ষতা রয়েছে। তো এইসব মিলিয়ে টিলিয়ে আমার ভেতর ছোটবেলা থেকে একটা ওই রকম স্টেজে উঠবো এই ব্যাপারটা ছিল আমার ভেতরে। তারপর আমি কাকাকে দেখতাম অভিনয় করতে যেতে, সবাইকে বিভিন্ন অভিনয় বড় বড় শিল্পীরা বাড়িতে আসতেন, তাদের সঙ্গে কথা বলে, যেমন অনুপ কুমার আসতেন, গীতা দে আসতেন, তরুণ কুমার আসতেন, এরা সব কাগজে রিহার্সাল করতেন। আমি এক্ষুনি গিয়ে দাঁড়িয়ে থাকতাম, যে ছোট ছেলে, কিন্তু ওরা কিছু বলতো না, যে এত উৎসাহ দেখুক একটু। তো এইভাবে আমার খুব উৎসাহ ছিল, এবং এই করতে করতে আমি অন্য কাজ করার দরকার হয়ে পড়েছিল পারিবারিক প্রয়োজনেতে, কিন্তু সেটা করতে গিয়েও আমি কিন্তু নাটকটাকে কখনো ছাড়িনি। যেমন আমার জীবনের প্রথম চাকরি হচ্ছে পাটনায়, এবং পাটনায় গিয়ে আমি একটা জুতো কোম্পানিতে চাকরি, বাটা। আচ্ছা। আমি কিন্তু তাতে চাকরি করেও আমি বুঝতে পেরেছিলাম যে পায়ে জুতো পরানোটাই আমার একমাত্র জীবন হতে পারে না। আমি গিয়ে বিভিন্ন জায়গায় নাটকের দলগুলোকে জিজ্ঞেস করতাম, সেই নাটকের দলটার নামটা আমি এখন আজকাল ভুলে যাই। পালকি বলে একটা নাটক করতেন তারা, আপনার কি মনে আছে? পালকি বলে একটা নাটক নিয়ম পারে করেছিলেন শো। খুব প্রচুর আর্টিস্ট নিয়ে শোটা হতো। পাটনার দল কলকাতায় এসে অভিনয় করেছিলেন। তাদের অনিল মুখার্জি বলে তাদের ভদ্রলোকের নাম ছিল। কত সালের ঘটনা? সালটা আমি বলতে পারছি না এখন, সাল এখন পেছন দিকে তাকাতে হবে, কত সাল ওটা হবে, 60-এর দশক, 60-এর দশকের শেষ দিকে, 66-67 এরকম ধরন থেকে। তো তাদের গিয়ে আমি বলেছিলাম সেই পাটনাতে, যে আমাকে একটু বাংলা নাটক করার সুযোগ দেবেন। আমি নাটক ছাড়া থাকতে পারি না, আমি এখানে কাজ করবো, কিন্তু আমি নাটকটা করতে চাই।
তবে না না, এখানে বাংলা নাটক করার সেরকম সুযোগ পাবেন না। আচ্ছা, খুব এত হতাশ হয়েছিলাম। সেইটাই যে আপনার এত আগ্রহ, হ্যাঁ অথচ আপনি মঞ্চের সঙ্গে তো সেভাবে হ্যাঁ, যুক্ত মঞ্চের সঙ্গে হননি। আপনি আপনি এটা আমি যেমন আমার খবরটা, আপনার খবরটা দেখেছি, আপনি আমার খবরটা তখন রাখেননি। তার কারণ আমি যে নাটকটা করেছি, যে নাটকের দলটা ছিল হুম, শিল্পী যাযাবর বলে, হ্যাঁ হ্যাঁ তাতে আমি অনেক নাটক করতাম, অনেক স্টেজ নাটক করি, যেমন ওয়েটিং ফর গোডো, ঈশ্বরবাবু আসছেন। হ্যাঁ, সেটা তো অনেক আগে। তারপরে না না, কোথায়? তারপরে আপনি বোধহয় যখন আমি দূরসন্ধ্যাতেও না করেছিলেন। না কোনো দূরসন্ধ্যাতে করিনি, তারপর অন্য অন্য অনেক নাটকে করেছি। কেয়া চক্রবর্তী আমাকে বলেছিল, আমার অধ্যাপিকা, হুম, যে তুমি নান্দিকারে জয়েন করো, আচ্ছা তুমি হোল টাইমার হও থিয়েটার। আচ্ছা, আমি দেখলাম যে আমি যদি হোল টাইমার হই তাহলে আমি রেডিওটা ছাড়তে হবে আমাকে। হুম, আমার রেডিওর প্রতি এতটাই ভালোবাসা তৈরি হয়েছিল, ভয়েসের কাজ, সাউন্ডের কাজ, এফেক্টসের কাজ, মিউজিকের কাজ, এইসব কাজগুলো আমাকে এত টানতো হুম, যে আমি আহ, ভাবতেই পারিনি যে আমি এই রেডিওটা পুরোপুরি ছেড়ে দিয়ে নান্দিঘাটে চলে যাব। আচ্ছা, আমি নান্দিঘাটে যেতে পারিনি, এবং কেয়াদি হয়তো একটু মনক্ষুণ্ণ হয়েছিলেন, কিন্তু তারও আমার সঙ্গে ওর সম্পর্ক সবসময় ভালো ছিল। উনি চলে যাওয়া পর্যন্ত সবসময় ভালো ছিল আমাদের সম্পর্ক। ওইভাবে আমি নাটকের, মানে আমি যে ছিলাম না তা নয়, কিন্তু আমার গোড়াটা কিন্তু সম্পূর্ণ স্টেজ প্লে। স্টেজে play, আচ্ছা, কিন্তু সেটার কথা লোকে জানে না, কেননা তার থেকে আমি বেশি পরিচিত নই। আমি পরিচিত আমার এই দিকটাতে বেশি, বাচিক শিল্প। বাচিক শিল্প বেশি। কিন্তু আমি কিন্তু প্রচুর কাজ করেছি। আমি যদি স্টেজের আপনাকে লিস্ট দিই, হুম, খুব কম নয়। তাহানটি রঞ্জনা নাটকটা করেছি, আচ্ছা, এবং তাতে আমি কয়েকবার পুরস্কৃত হয়েছিলাম। আমি ওয়েটিং ফর কোনো ঈশ্বরবাবু আসছেন, সরীসৃপ বিধায়ক ভট্টাচার্য, ওই যে দুটো চরিত্র, হ্যাঁ, থিয়েটার হল ভেঙে যাচ্ছে, মনমোহন থিয়েটার। মনমোহন থিয়েটার, ওইটা করেছি। ওটা আমি রেডিওতেও পরে করেছি, কিন্তু ওর স্টেজেও আমি করেছি আচ্ছা, সরীসৃপ। হ্যাঁ, এইরকম এইগুলো এরকম আরো আরো অনেক নাটক আছে, আমার সব মনে পড়ছে না এখন। আচ্ছা, কিন্তু আমি নাটক কিন্তু করেছি, মানে এই নয় যে আমি নাটক না আচ্ছা, করে একদিনে দুম করে মঞ্চে বেতারে চলে এসেছি, তা নয়। কিন্তু আমার অনেকটাই অভিজ্ঞতা আছে। এবং তাছাড়া আরেকটা যেটা আছে, আমার প্রতি একটা চিরকালীন একটা আগ্রহ আছে থিয়েটার ইত্যাদি সম্পর্কে। হুম, যেমন ধরুন, আপনাদের সেই সময় যে বইগুলো বেরোতো, সমস্ত বই আমার কাছে ছিল। এই যে যেমন ধরুন থিয়েটার বলে একটা পত্রিকা বেরোতো, আপনার মনে আছে? হুম, 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 তাতে অজিতেশ বন্দ্যোপাধ্যায়, পবিত্র সরকার, হুম, এরা রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, এরা সব সম্পাদক ছিলেন। একটা পত্রিকা বেরোতো, আচ্ছা, সে হ্যাঁ, প্রত্যেকটা সংখ্যা আমি গিয়ে কিনে আনতাম আচ্ছা, এবং আমি পড়তাম। এইভাবে আমি আর প্রচুর নাটক আমি দেখেছি প্রচুর। আমি প্রফেশনাল থিয়েটার যেমন দেখেছি, শুধু গ্রুপ থিয়েটার দেখিনি। আবার গ্রুপ থিয়েটারও তেমনই দেখেছি, শুধু প্রফেশনাল থিয়েটার দেখিনি। এই দুটোই আমি কিন্তু প্রচুর পরিমাণে দেখেছি এবং করেছি। যেমন নিয়মপাড়ের তেতলায় বসে 1 টাকার টিকিটের থিয়েটার দেখা বহুরূপী এবং নান্দিকারের, আমার পরিষ্কার মনে হয় 1 টাকার টিকিটের বেশি কাটার সামর্থ্য তখন নেই। 1 টাকার টিকিট কিনে নিজে গেছি, এবং আমি আমার কলেজের বন্ধুদের সব নিয়ে গেছি যে এই চল থিয়েটার দেখতে হবে। মানে থিয়েটারের প্রতি আমার চিরকালীন আকর্ষণ রয়েছে, এবং আমি থিয়েটার অনেক করেওছি। থিয়েটার থেকে তারপর যখন রেডিওতে গেছি, রেডিওর সাফল্যটা যখন আস্তে 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 আমার ভালো হতে লাগলো, আরো ভালো হতে লাগলো, এবং বড় বড় আর্টিস্টদের সঙ্গে কাজ করতে লাগলাম। তো তারপর থেকে আমি আমি বুঝে নিয়েছিলাম এইটা আমার আমার কতগুলো ক্যালকুলেশন ঠিক থাকে। আমি বুঝে নিয়েছিলাম যে এই দিকটা গেলে আমি বেশি ভালো করবো। আচ্ছা, হ্যাঁ, আপনি সেই সময়, এটা অনেকেই তো বুঝতে পারেন না যে কোন দিকে গেলে তার ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আমি নয়, আমাকে সেই দিকে পারা যাবে না। আমি জানি যে এই দিকে গেলে আমার ভালো হবে। আমার হিসেব থাকে যে এইটা, এই করলে এইটা হবে, ওই করলে এইটা হবে। মানে সেই সঠিক পথটা নির্বাচন সঠিক পথটা করতে পেরেছেন। নির্বাচন করেছিল। আর থিয়েটারের প্রতি ভালোবাসা বলতে আমার তো সমুদার একটা কথাই মনে পড়ে আর কি, যে যদি আমার অভিনয় তোমার ভালো না লাগে, তাহলে তুমি আমাকে প্রম্পট করতে পাঠিও। আমার প্রম্পটিংও যদি তোমার ভালো না লাগে, তাহলে তুমি আমাকে থিয়েটারে আসারের কাজ দিয়ে, আমি টস দিয়ে অডিয়েন্সকে বসাবো, কিন্তু থিয়েটার থেকে তুমি আমাকে তাড়াতে পারবে না। এই যে ব্যাপারটা, থিয়েটার থেকে তুমি আমাকে তাড়াতে পারবে না। আমারও সেই প্রতিজ্ঞা ছিল, আমাকে রেডিও, আমার এই বাচিক শিল্প, এর থেকে তুমি তাড়াতে পারবে না আমাকে। আমাকে তুমি বকতে পারো, আমাকে তুমি কটু কথা বলতে পারো, কিন্তু তাড়াতে পারবে না আমাকে। আমি লেগে থাকবই। এই লেগে থাকার ইচ্ছেটা ছিল বলেই কিন্তু এত কাল ধরে আমি থিয়েটারটা করে যেতে পেরেছি।
আপনি যদি বলেন এখনই আপনাকে মুখস্থ শুনিয়ে দিতে পারি। না, সে তো না মানে আমি নিশ্চয়ই। এই করে ইচ্ছে করেই বলছি, অনেকে এরকম এই যে চার অধ্যায় আমি টানা ডায়লগ বলে যেতে পারি, আচ্ছা, আমি মালিনীর মুখস্থ বলে যেতে পারি। এগুলো এগুলো কিন্তু আমার অনুশীলন, আমি এটা আপনাকে বলতে চাইছি, এটা হ্যাঁ, এই যে আমি জাহির করার জন্য বলছি না, এটা আমার অনুশীলনের জন্য প্রস্তুতি। প্রস্তুতি। আমার পরিষ্কার উচ্চারণ হবে, হুম। সুন্দর করে কথা বলতে পারবো। আপনি যে কমার্শিয়াল থিয়েটার এবং গ্রুপ থিয়েটার এটার কথা দুটোই বললেন, দেখেছি আমি, যে দুটোই দুটোই সমান দেখেছেন। একই তা, সঙ্গে দুটো দেখে গেছি আমি। গ্রুপ থিয়েটার কিছু বার্তা নিয়ে প্রথম আসে, কিছু নাটক করে, আর কমার্শিয়াল থিয়েটার মূলত গল্প বলা হ্যাঁ এবং ঠিকই ঠিকই বলছি। অভিনয়ের ক্ষেত্রে কমার্শিয়াল থিয়েটারকে আমার মনে হয় যে অনেক বেশি ভালো অভিনেতা আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ দেখতে পেয়েছি, সে ঠিকই ঠিকই বলেছেন, আমরা দেখতে পেয়েছি। কিন্তু আমি সবই দেখেছি এই কারণে, আমার যদি থিয়েটারে কোনো জিনিস খারাপ লাগে সেটাও আমি দেখতে চেয়েছি কেন খারাপ লাগলো। আমি ওইসব নাটকও কিছু কিছু দেখেছি, ওই মিস জেফে ওইসব তো দেখেছেন। এত বড় সেপানির এত বড় ছবি, পা পা দুটো এরম বেরিয়ে আছে, আর তার কাছ দিয়ে পায়ের তলা থেকে শেখর চ্যাটার্জি অমুক, এইগুলো দেখেন। তো আমি আমি দেখেছি এগুলো। 70-এর দশকে হ্যাঁ, খুব বেশি। হ্যাঁ ভীষণ বেশি ছিল এগুলো, তো খুব মানে কুৎসিত লেগেছে, কিন্তু আমি দেখেছি, আমি দেখা ছাড়ি। সে কালচারাল সেমিনারি হোক সমর মুখার্জির, আর নীলকণ্ঠর ওই কি নাম, সেটার নামটা ছিল নীলকণ্ঠর নাটক, নামটা কি ছিল, নামটা ভুলে যাচ্ছে, থিয়েটার কমিউন। ওদেরও দেখেছি, নক্ষত্র তো সব শোই দেখেছি প্রচুর, যখন মহিন্দার নাটকগুলো করছেন, যখন কণ্ঠনালীতে সূর্য ইত্যাদি এগুলো করছেন। আর নান্দিকারে তো দেখি, নান্দিকারে যখন 3 মাস অন্তর একটা 3টে করে একাঙ্ক হতো মুক্ত অঙ্গনে, আপনার মনে আছে? শের আফগান তো ওখানে না শের আফগান করেছিলেন না, বলছি যে মানে ওই মুক্তাঙ্গন। হ্যাঁ মুক্তাঙ্গন করে, কিন্তু উনি 3টে করে এক্সপেরিমেন্ট নাটক করতেন, কাব্য নাটক যেমন তার মধ্যে একটা, এমন অনেক কাব্য নাটক করেছেন উনি, দিলীপ রায়ের লেখা, অমুকের লেখা, এইসব মানে ভাবা যাবে না। আমি প্রত্যেকটা শোয়ে উপস্থিত থেকেছি, প্রত্যেকটা শোয়ে আমি উপস্থিত থেকেছি। উনি চেকভের কিছু চেকভের তো উনি ওটা কার লেখা, হার্মফুলনেস অফ টোবাকো, অজিতেশ বন্দ্যোপাধ্যায়? না অজিতেশ, ওটা কার লেখা বই? চেকভের তামাকু সেবন অপকারিতা, চেকভেরই হবে সেটা, চেকভের, সেটা নিয়ে করতে। তা এইটা আমি 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 দেখে গেছি। আর একটা জিনিস আমি দেখে গেছি, সেটাও বলতে হবে একটুখানি, সেটা হচ্ছে ম্যাজেস্টিক সিনেমা হলে একবার একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল, ফরাসি ফিল্ম ফেস্টিভ্যাল। আচ্ছা। তাতে ব্রেসো, গোদার, জালুক গোদার, রেনে, অ্যালা রেনে, এই সমস্ত মানে ছবি করিয়েদের যেন নতুন আঙ্গিক এনে ছবিতে, ছবির মধ্যে মুখাভিনয় হচ্ছে, মুখাভিনয়টাকে ছবির একটা পার্ট হিসেবে কাজে লাগিয়েছে। এই সব ছবি কতবার করে দেখেছি জানেন, এগুলো হল থেকে তাড়িয়ে না দেওয়া পর্যন্ত দেখে গেছি, তিনটে শো পরপর দেখে গেছি বালতিজার। এইগুলো আমাকে যেটা করেছে, সে আমি যে রেডিওতে এত এক্সপেরিমেন্ট করতে পেরেছি, এতটা এক্সপেরিমেন্ট করতে পেরেছি, তার তৈরি ভিতটা কিন্তু আমার এই সমস্ত জায়গায়, ফরাসি ফিল্ম ফেস্টিভ্যাল, মানে ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের আমি মেম্বার সদস্যও ছিলাম তখন। কেন, আমার এক মাস্টারমশাই ছিলেন গুরুদাস ভট্টাচার্য বলে অধ্যাপক, তিনি ছবি সম্বন্ধে অনেক লিখতেন। তাদের লেখাগুলো পড়তাম। যেমন মুভি মন্তাজ বলে একটা পত্রিকা ছিল, আপনার মনে আছে? তাতে ঋত্বিক ঘটকের একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা দুরন্ত সংখ্যা। ঋত্বিক ঘটক কিভাবে ফিল্মের মানে সাউন্ড এবং একে মিশিয়ে দিচ্ছেন মিউজিককে, সেই সবগুলো নিয়ে ঋত্বিক ঘটকের নিজস্ব ভাবনা, নিজস্ব আলোচনা। এইগুলো আমাকে জড়িয়ে রেখে দিয়েছিল। আমি নিশ্চয়ই আমার আলোচনায় বা আমার আবেগ দেখে বুঝতে পারছেন যে আমার ভেতরে ওই সময় কি পরিমাণ ভালোবাসা ছিল এই ব্যাপারে, এবং সেই ভালোবাসাটা প্রকাশ পেয়েছে। আমি সিনেমা করতে পারিনি, খুব আনফর্চুনেট যে আমি সিনেমা করতে পারিনি, আমার সিনেমা করা উচিত ছিল, কিন্তু হয়নি। মানে পারিবারিক প্রয়োজন বলুন, বলুন, তখন নিজেকে তৈরি করার বা পারিবারিক দায় দায়িত্ব, আমি পারিনি। কিন্তু এইটা না পারা কিন্তু আমারও ক্ষতি হয়েছে, সিনেমারও ক্ষতি হয়ে গেছে। আমি সিনেমা করলে ভালোই করতাম। অবশ্যই, তো
তবে আপনি এই রেডিওতে যখন আপনি কাজ করতে এলেন, তখন তো রেডিওতেও অনেক দিকপাল সব, অনেকে হ্যাঁ। কাজ করছেন। সেইখানে আপনার অভিজ্ঞতা কিরকম? আপনাকে কি অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল, নাকি আপনি না, দু সহায়তা এক পেয়েছেন? সময় হয়তো দু একজনকে ডিরেকশন দিয়েছি, কারণ আমি আমার যেটা চাইতাম হুম। সেটা বলে দুটো উদাহরণ দেবো, দুটো হ্যাঁ, হ্যাঁ, দৃষ্টান্ত দিচ্ছি। নিশ্চয়ই। আপনার কথা শুনতেই তো আমরা অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে একবার একটা নাটকে করছিলাম, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, সন্তু মুখার্জি, এরা সব ছিল। তা আমি বসে করতে করতে একটা জায়গায় অজিতেশের পাঠটা আমার ভাল লাগছে না, আমার মনে হচ্ছে যে এইটা এরকম হবে না। আমি বলছি না না না, এটা এরকম আমি বলছি না। এই বলতে উনি স্ক্রিপ্ট এরম ভাবে ফেল রাখলেন, বললে কিরম ভাবে হবে তুমি দেখিয়ে দাও। তখন আমি বললাম যে আমি দেখাতে পারি, আমার দুর্বল অভিনয় দেখে আপনি বুঝতে পারবেন না আপনার কি অভিনয় করা উচিত। তুমি রাগ করেছো? সন্তু যা অভিনয় করছিল উনি তা করতে পারছিলেন না তখন, আমার সেটা বলতে কোথাও আটকায়নি। চিন্ময়ের আগে যেমন চোখে এমন দাদা ডিরেকশন দিচ্ছি আমি, ও তখন বললো যে জগন্নাথবাবু আপনি দেখছি বক্স টক্স মানেন না। ও তখন বক্স আর্টিস্ট। চিনুবাবু, চিনুদা আপনি একটু আমার কথাটা শুনুন, আমার টোটাল ব্যাপারটা তো ক্যাপ্টেন আমি, আমার মাথায় সমস্ত ব্যাপারটা আছে, এর ফল আপনি কয়েকদিনের মধ্যে শুনতে পাবেন রাস্তাঘাটে। এবং তাই হলো, মানে সুপার হিট হয়ে গেল নাটকটা আর কি। চোখে আঙুল দাও, চোখে মনোজ মিত্র এইসব এই পার্টটা আর কি বসে লেখা এগুলো। আচ্ছা। মনোজ তো এই পাড়াতেই থাকতেন, আমরা একসঙ্গে সকালবেলা বেরিয়ে আলোচনা করতাম কিভাবে নাটক করবো, কিভাবে এই করবো। আর একটা আমাদের একটা আড্ডা ছিল, সেটা হচ্ছে পাঞ্জাবি হোটেল শ্যামবাজারে। সেখানে আমরা সবাই রাত্রির দিকে প্রত্যেকে রিহার্সাল ফেরত আসতো। বিভাস চক্রবর্তী, অরুণ মুখার্জি, অশোক মুখার্জি, মোহিত চট্টোপাধ্যায়, মনোজ দা, আমি, কখনো কখনো নীলকণ্ঠ। আমরা সব কফি খেতে খেতে রাত্রির দিকে আড্ডা দিতাম। ওই তখন 9টার পর থেকে আড্ডা দিয়ে 10টা সাড়ে 10টা পর্যন্ত আড্ডা মেরে আবার বাড়ি আসতাম। এইগুলো আমাকে 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 এগুলো ইন্সপায়ার করেছে। আমি আমি যে নাটকটাকে ভালোবেসেছিলাম, আমার যেটা মানে ভান করা ভালোবাসা নয়, সেইটা কিন্তু আমি সারা জীবন লক্ষ্য করেছি, এবং তার থেকেই নানা রকম নতুন নতুন ভাবনা এসেছে, এবং যেগুলো রেডিওতে আমি করেছি, যে রেডিওতে তো আমি সেটা বারবার পুরস্কারও পেয়েছি, এবং আমাকে দিল্লি থেকে অনেকবার অনেকভাবে বলেছে। মানে আপনার আবেগটা থেকে যেটা আমরা বুঝতে পারছি, যে পারফর্মার জগন্নাথ বসু মূলত সেই আবেগটা আসছে, কিন্তু আমি সেখান থেকে একটু সরবো, একটু জানতে চাইবো যে আপনি পারফরমেন্স, আপনার পাশাপাশি পরিচালনার পাশাপাশি আপনি দীর্ঘদিন শিক্ষকতাও করে গেছেন। এই প্রচুর তরুণ তরুণী আপনার হাত ধরে এই বাচিক শিল্পে এসেছে, তারা করেছে। এই দীর্ঘ সময়ে আপনি তাদের মধ্যে আপনি যে আবেগ নিয়ে কাজ করেছেন, যে উৎসাহ হ্যাঁ, নিয়ে কাজ অনেকের মধ্যে আমি করেছেন, সেরকম আবেগ দেখেছি, তারা কেউ কেউ নামও করেছে, কারো কেউ পরের দিকে। ওই শ্যামল আছে, শ্যামল চক্রবর্তী বোধহয় ওর নাম না। মানে তার কি পরিবর্তন কিছু দেখছেন, নাকি এখনো এখন তো আর আমি অতটা জানি না, আমার সঙ্গে তো ওদের অত পরিচয় নেই এখন। এদের আপনার সঙ্গে আমার আলাপ ছিল না, এটা ভাবতে তখনকার দিন হলে সম্ভব ছিল না। এটা আমার ভাবা উচিত ছিল, আপনার সঙ্গে আমার আলাপ থাকা। আপনি যে নাটকগুলো করেছেন দেখলাম, তাতে তো আমি বুঝতে পারলাম আপনি কি ধরনের নাটকগুলো করেছেন। আপনার ভেতরে যে এক্সপেরিমেন্টের ইচ্ছে রয়েছে, ওগুলো তো কাগজটা দেখে আমি বুঝতে পারি। সেইটা থেকে তা হচ্ছে আপনার সঙ্গে আমার কোনো আলাপ নেই, আমি আপনাকে জানি না, এটা হওয়ার কথা না। আমি বোধহয় নষ্ট হয়ে গেলাম মনে হয়। তাহলে এটা কি করে হতে পারে যে আমি জানবো না কেন, আমি তো জানা উচিত ছিল। তা উর্মিও মাঝে মাঝে দু একজন আর্টিস্টের নাম করে দেখে, আমি জানি কেন, দেখলে হয়তো আমি চিনি না তাকে। ইয়াং ছেলে একটা ভালো, তাদের নামগুলো সব জানি না। খুব ভালো ভালো ডিরেকশন কারা দিচ্ছে বলুন দেখুন। এখন অনেকেই কাজ করছে, নাম করাটা সেক্ষেত্রে অনুচিত হবে। হ্যাঁ, সেই ব্যাপারটা একজনের নাম করলে একজন, তার নামটা কেন করা হলো না। আচ্ছা। আর আরেকটা কথা যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, যে এই আমরা মূলত বাচিক শিল্পের কথাটাই আসি। অভিনয়ও বটে, এবং বাচিক অভিনয় তো বটেই, বাচিক শিল্প অনেকটাই সাহিত্য নির্ভর। সাহিত্য যা বলতে চেয়েছে লেখক বা কবি, যেটা বলতে চেয়েছেন, সেইটাকে তুলে ধরা একজন আবৃত্তিকার বা পাঠকার, তার একটা কাজ, তাকে আরো সুন্দর করে পরিবেশন করা। কিন্তু
দেখা যাচ্ছে সাহিত্য পাঠের প্রবণতাটা বেশ কিছুদিন ধরে মানুষের মধ্যে অনেক কমে কমে এসেছে। তো তাতে কি আপনার মনে হয় যে আহ, পরিবেশন করতে, যিনি শিল্পী পরিবেশন করছেন এবং যারা শুনছেন তাদের সেইটা অনুধাবন করতে কি না, অসুবিধা হতে আমি পারে? ঠিক জানি না, আমি সেটা বলতে পারবো না, কারণ আমি যেটুকু করতে পারি আমি মোটামুটি আহ, ভালো অডিয়েন্স কোথায় কোথায় পাওয়া যায় সেটাও আমার একটা হিসেব আছে। যেমন আমি আপনাকে একটা নাম করছি জায়গা, এই জায়গার দু তিনটে জায়গার নাম করছি, যেসব জায়গায় অনুষ্ঠান করে আমার মনে হচ্ছে এরা পড়াশোনা করে এসছেন, ঠিক করে এসছেন, এরা তৈরি একদম। বেহালা, আচ্ছা। বেহালা এমন একটা জায়গা, যতবার বেহালায় গেছি আশ্চর্য হয়ে দেখেছি অডিয়েন্স খুব রিসেপটিভ, সুন্দর করে গ্রহণ করতে পারছেন ঠিক জায়গাতে। দেখবেন হাসির জায়গা, আপনি একটা হাসালেন, কিছু লোক হাসলো আর কিছু লোক হাসলোই না, মুখটা গম্ভীর করে বসে রইল, অথচ ওই জায়গাটা কিন্তু মূল রসটা হাস্যরস ছিল। এটা তার মানে সেই ব্যাপারটা ডেপথে ঢুকতে পারেনি বলে পারলো না। বেহালা পারে, বেহালার প্রতি আমার রেসপেক্ট আছে একটা। জামশেদপুর পারে, আমার রেসপেক্ট আছে একটা। বম্বেতে কিছু কিছু জায়গা আছে ভালো, এরকম অনেক জায়গা আছে। আমার আগরতলা ভালো, এরকম সব জায়গায় যে সব সমান ভালো অডিয়েন্স পাওয়া যাবে তা নয়। হরিদেবপুরে একবার গিয়েছিলাম আমি। আচ্ছা। হ্যাঁ, কিন্তু সেই রাত্রির পরের দিন সকালে আমি একটা পিকনিকে গিয়েছিলাম, সে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমার। তারপর থেকে আর হরিদেবপুর যাওয়া হয়নি। মানে ওই পায়ে একটা লেগে গেল, মানে না, আচ্ছা, তুমি হাসছো কেন? এটা তো সত্যি কথা বললাম আমি। যেদিন গেলেন তার পর দিন পাটা পাটা ভেঙে গেল আর কি। তারপর থেকে আর হরিদেবপুর যাওয়ার বিশেষ সাহস হয়নি। এখন যারা শিখতে চাইছে এই পেশায়, পেশাগতভাবে বা ভালোবেসে করতে চাইছে, তাদের তো সকলে আপনার কাছে এসে পৌঁছতে হয়তো পারবে না। তা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যদি তাদের জন্য আপনি কোনো বার্তা দিতে চান। না, আমি তাদেরকে একটাই বলবো যে মানে এটা আমাদের এই কাজটা এমনভাবে হওয়া উচিত, অত্যন্ত সিরিয়াসলি করা উচিত এবং কঠোর শ্রমের কোনো বিকল্প নেই। আমি এইটুকু জানি যে এখানে আপনাকে একটা কবিতা বলি না, আমি বিরক্ত হবেন? আমাদের সেটা তো আমাদের একটা প্রাপ্তি হবে। তোমাকে কি দেব উপহার, স্মৃতিটুকু সকালবেলা, তাই নিয়ে তুমি খুশি হবে? হবে না? কে আর করি তবে? বিকেলে কেমন করে বলো এনে দিল ঝলমল, তার চেয়ে আমাকেই নাও, থরো থরো দুহাত বাড়াও, নিয়ে যাও তোমার সকালে কামরাঙা ডালিমের ডালে। তোমাকে কি দেব উপহার, স্মৃতিটুকু সকালবেলা। এই যে গলা নিয়ে কৃত কৌশলগুলো করা, গলার যে মডুলেট করা, আমি তো মডুলেশন যেটা কিছু বুঝি না। যেমন সমুদ্র এলি অসভ্য, জানার না দিয়ে ঘরে আসতে সাহস করো, আমার কাপড় ছাড়া হয়নি এখনো, ভালোই, তাহলে খুব মিশ খাবে, তুমি থাকবে রথে আর আমি থাকবো পদাতিক হয়ে। এরকম দ্বন্দ্ব মনুর নিয়মে অধর্ম। এককালে আমি ছিলাম নিখুঁত ভদ্রলোক, খোলসটা তুমি দিয়েছো গুছিয়ে, বর্তমান বেশভূষাটা দেখছো কিরকম, অভিধানে ওকে বেশভূষা বলে, কি বলে তবে শব্দ পাচ্ছি না খুঁজে, বোধহয় ভাষায় নেই। জামার সামনেটাতে ওই যে বাঁকাচোরা ছেঁড়ার দাগ, ও কি তোমার সক্রিত সেলাইয়ের লম্বা বিজ্ঞাপন? ভাগ্যের আঘাত দারুণ হলো, বুক পেতে নিয়ে থাকি, এটা তারই পরিচয়। এই যে আমার দৌড় জেগে দিতে সাহস হয় না, কারণ তার তো আত্মসম্মান বোধ আছে। এগুলো করে গেছি কেন জানেন? শুধু নিজেকে তৈরি করছি, শান দেওয়ার জন্য। বারবার বারবার নিজেকে এর মধ্যে ফেলে, প্রথম দু তিনটে নাটক রেডিওতে আমি ভালো করতে পারিনি, কিন্তু আমি নিজে শুনে দেখেছি যে এগুলো কিছু, বুঝতে পেরেছি যে কোথায় দুর্বলতাটা হচ্ছে। ওইটা যেই ধরতে পারলাম তারপর থেকে আমি সেইটাগুলোকে তৈরি করতে লাগলাম, এবং সেই যে জায়গাটা আমার তৈরি নয়, ফাঁকা, সেই জায়গাগুলো তৈরি হতে শান দিতে লাগলাম। এইভাবে আমি নিজেকে তৈরি করেছি। আমি এখনো মনে করি এখনকার ছেলে মেয়েদের অনেকে, তাদের অনেক গুণ আছে অনেক, কিন্তু উচ্চারণ তেমন ভালো নয়। উচ্চারণের আমার কষ্ট দেয় এগুলো, উচ্চারণ র রসুন উচ্চারণে মিলে যাচ্ছে। এখনো মাথা মাথা গরম, সেই সময় খুব মাথাটা গরম হয়ে যায় যে রয় শূন্য গোলমাল টোলমাল করে দেখি। বীরেন্দা শেখাতেন গড়ের মাঠে গরুর গাড়ি গড়গড়িয়ে যায়, গড়ের মাঠে গরুর গাড়ি গড়গড়িয়ে যায়, এই গড়গড়িটা গড়গড়িয়ে
কিংবা এরকম হয়ে গেলে ভীষণ খারাপ লাগে তখন। এগুলো মনে হয় যে এগুলোতে অনেক সচেতন হওয়া উচিত। শুধু উচ্চারণ নয়, একটা নাটককে কিভাবে ধরতে হয় তারও অনেক, যেমন মনোজদার কাছে শিখেছি একটা জিনিস, একটু বলি আপনাকে। হ্যাঁ আপনার হ্যাঁ তো এরকম এত বগ্ন শ্রোতাও তো পাওয়া যায় না, কে আর শুনবে বলুন আমাদের কথা এখন। ওই ব- কি যেন বলছিলাম কথাটা, মনোজদার কথা বলছিলেন। হ্যাঁ ধরুন একটা নাটকের একটা চতুর্থ দৃশ্যে যে যেখানে বিচ্ছেদ হয়ে যাচ্ছে নায়ক নায়িকার, সেই জায়গাটা কোথাও একটা গোলমাল লাগছে, খুব ভালো নয় সেই জিনিসটা। মানে এটা ঠিক হচ্ছে না, আপনি বুঝতে পারবেন অ্যাক্টিংটা। অথচ আমি ভালো করে দেখলাম যে এই দৃশ্যে নায়ক নায়িকা দুজনই তো ভালোই করেছে, তাহলে আমার কেন খারাপ লাগছে? তাহলে কেন আমাকে ইমপ্রেস করতে পারছে না জায়গাটা? আমার তো দেখছি যে ভালোই ওদের অভিনয় ত্রুটি নেই। খুব খুঁজতে খুঁজতে দেখা গেল যে সিনটায় ওদের মিলন হয়েছিল, তারপর তো এটা বিরহের সময় এটা অ্যাক্টিংটা বুঝি মিলন হয়েছিল, সেই সময় মিলনের দৃশ্যে ওদের সিনটাই নড়বড়ে ছিল। যদি মিলনের দৃশ্য নড়বড়ে থাকে তাহলে বিরহের দৃশ্য কখনো ভালো হতে পারে না। সুতরাং ওই নাটকটার মধ্যে ওই বুঝতে হবে আপনার যে কোন জায়গার উইকনেসের জন্য এই জিনিসটা হচ্ছে। এই বোধটা যেদিন থাকবে তখন ঠিক করা যেতে পারে, এই আর কি। মানে সেই প্রাথমিক যে মিলনটা সেইটা যদি ডিপ রুটেড না হয়, হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তাহলে বিরহটা তো সেইভাবে এক্সপ্রেস জমবে না, হবে না। বেরোলে জমবে। খুব ভালো, আপনি তো সুন্দর বললেন। এইগুলো অসুবিধে হয়ে যায়। এইগুলো আমাদের আমাদের জানতে হয়, এগুলো জানতে হবে যে কোথায় অসুবিধাটা হচ্ছে, কেন অসুবিধা হচ্ছে এই জায়গায়। তবে এটা আপনি যেটা বললেন, আপনি এটা আপনার মানে বিনয় যে আপনি শুধু মডুলেশন নিয়ে কাজ করছেন। এই মডুলেশন, উচ্চারণ এগুলো তো নিশ্চয়ই ইম্পর্টেন্ট, কিন্তু সঠিকভাবে প্রকাশ করতে গেলে বোধ এবং চেতনা সেটা তো বটে, এইটা খুব গুরুত্বপূর্ণ নয় কি? ডেফিনেট, যেটা খুবই আপনার যে আবেগ, এখনো নাটক নিয়ে আপনার যে আবেগ, সেই আবেগটা যদি না থাকে তাহলে শুধু আমি নাটক এখনো করতে বললেন চাই, কেন, আমার বয়স হয়েছে বলে? মানে এতদিন ধরে কাজ করার পরেও হ্যাঁ, বয়স তো হয়েছে, বয়স আমার বেড়েছে, বিজনে সাধারণত বাড়েনি শয়নে স্বপনে। সেই আবেগটা সবসময় থাকে না। অনেকেই তো আসে, আমাদের কাছেও আসে, আমি অভিনয় করতে চাই, কিন্তু অভিনয়টা করতে গেলে যে তারও কোনো প্রস্তুতি লাগে। কিন্তু আপনি যেটা বললেন যে আপনাকে বয়স্ক রোল ছাড়া মানাবে না, এটা কিন্তু আপনাকে দেখে আমার তা মনে হচ্ছে না কিন্তু। না বয়স্ক রোল কেন, আমি না না না, মানে মধ্যবয়সী অভিনয় করি। আপনার ছেলেকেই আপনার চেয়ে বেশি মানাবে, এটাই মানতে রাজি নই। না না, আপনার চেহারাটা যা দেখছি আমি, আমি যে চেহারাটা দেখছি এই চেহারাতে আমি কম বয়সী রোল আপনার দিয়ে করাতে পারি। হয়তো চুলে একটু লাগাতে হবে, একটু সামান্য মুখটাকে ঠিক করে দিতে হবে, কিন্তু আপনি কম বয়সী লোক পারবেন না, এটা আমি মনে করি না। হ্যাঁ, এই বয়সে রবীন্দ্রনাথ জয়সিংহ করেছিলেন। তবে অনেকেই করি, মানে ওটা আপনার বয়সটাকে আপনাকে সামান্য, আর আপনি যে চেহারাটা ঠিক রেখেছেন না, ওই খাওয়ার ব্যাপারটা আপনার গোলমাল নেই, এইটাই আপনাকে সব, মানে আপনার ছেলের যে গোলমালটা আছে সেটা আপনার নেই। আহ, আপনার ছেলে তো খেতে ভালোবাসে, আমি শুনেছিলাম আমি। সৌমিত্রকে মনে করিয়ে দিলেন, সৌমিত্র একদম এই কথাটা আমাকে বলেছিলেন, জগন্নাথ ওই মধ্যিখানের খাওয়াটা কি আমি ঠিক জানি না, মানে বড় দুটো খাওয়ার মাঝখানে মধ্যিখানে খাওয়াটা কি, একদম এই কথাটা বলেছিলেন। আপনার কণ্ঠ তো হচ্ছে চির যৌবনের প্রতীক। আমরা রেডিওতে আপনার কণ্ঠ যখনই শুনতাম, শুধু একজন সুদর্শন যুবক হিসেবেই আমরা ভাবতাম, মানে আপনাকে দেখার পরে বা দেখার আগে। সেই সুতরাং কণ্ঠ আপনার চিরতরুণ। আসলে আপনার ওই জিনিসটা যে কাগজটা দিয়েছিলেন না, হ্যাঁ, ওইটা পড়েই আমার ভেতরে একটা চাক করে একটা অন্যরকম খেলে গেল। আমি বুঝলাম যে আপনি ঠিক ঠিক নাটকের লোক, এটা দেখেই আমি বুঝতে পেরেছি যে নাটকগুলো সিলেক্ট করেছেন প্রত্যেকটা নাটক আমার জানা এবং যথেষ্ট ভালো নাটক। অনেকাংশ সাহিত্য নির্ভর। হ্যাঁ, অনেক সাহিত্য, ওই জন্য সাহিত্য, আমি সাহিত্যেরই ছাত্র, হুম। আমি পড়াশোনা করেছি সাহিত্য, ওই জন্য ওই দিকটায় আমার আগ্রহটা রয়েছে। আপনি নিউ থিয়েটার দেখতে যাননি? নিয়মতারে তখন আপনি থিয়েটারটা বাচ্চা বোধহয়। তখন আমাদের অতটা, আমরা আমি একাডেমি ভীষণ থেকেই বাচ্চা মূলত তখন। শুরু করেছি। না না, আপনি তখন ছেলে মানুষ খুব, মানে তখন হয়তো আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ার পর থেকেই আস্তে আস্তে নিয়মটা থেকে উঠে গেল ব্যাপারটা। উঠে গেছে, হ্যাঁ, সে আমরা ওই পর্বটা পাইনি। পাননি, একদম না, পাননি। না।
কি আর ভালো। আমরা যেহেতু নর্থ ক্যালকাটা থাকতাম, মানে আমাদের একটা প্রবণতা ছিল নর্থ ক্যালকাটার ওই হলগুলোতে কমার্শিয়াল বোর্ডের থিয়েটার আপনি দেখা। কোথায় থাকেন মাঝখানে? বউবাজারে থাকতাম, ও হ্যাঁ, বনঙ্গলে। মলঙ্গের বউবাজার। হ্যাঁ, আমরা ওই হাতিবাগানের যে থিয়েটার হলগুলো, সেইখানে আমরা খুব ছোটবেলা থেকে আমি বাড়ির সবার স্টার, সঙ্গে রঙ্গন, স্টার, রঙ্গমহল, রঙ্গনা, বিশ্বরূপা, রঙ্গনা। রঙ্গনা তারপরে হয়েছে। হ্যাঁ, আর ওখানেও খুব ভালো ভালো হ্যাঁ, নাটক সমস্ত অজিতেশ হয়েছে। বাবুর নাটকগুলো তো ওখানেই অজিতেশ হয়েছে বাবু নাকি? করেছেন, রঙ্গনাতে গণেশ মুখোপাধ্যায় করতেন। ওই চিনতেন গণেশ মুখোপাধ্যায়? হ্যাঁ, দেখেছি আমি। তো তার আপনি পরিচালনায়। ওর প্রফেশনাল থিয়েটার ওর নাটকে করেছেন নাকি না, কখনো? আমি অভিনয় করতে পারি, তখন আমরা নেহাতি মানে ভালো। কি বলা চলে। কিন্তু সেই সময় আমি দেখেছি তার নটনটি নামে একটা নাটক উনি হ্যাঁ, আমি করতেন। জানি তো। আপনি তো জানবেনই, সেই নটনটি না, আমি এই জানিটা অন্য কারণে বলবো। আমি আমার দর্শক কাকাই হিসেবে। বলতাম, না না, আচ্ছা কাকাই বলতাম তো। আচ্ছা আচ্ছা আমার কাকার রান্না ওই থিয়েটারে উনি কাজ করতেন শ্রীমঞ্চতে। আচ্ছা। সে আমি ওনাকে অভিনয় দেখেছি। দু একটা অভিনয় উনি খুব ভালো করেছিলেন, যেমন জায়সাকা তায়সাতে হুম, বলে গিরিশ বাবু যে নাটকটা আছে না, জায়সাকা জয়সা তায়সা, কথা আছে, হ্যাঁ একটা ফার্স, হ্যাঁ হ্যাঁ। ওই নাটকটা উনি খুব ভালো অভিনয় করেছিলেন। আচ্ছা, মানে একটা গ্রাম থেকে আসা একটা ছেলে, এরকম ধরনের ভাবনা মতো, হুম, এই ব্যাপারটা খুব ভালো ফুটিয়েছিলেন উনি। আচ্ছা। আমি তো ওই সব অভিনয়গুলো যেগুলো করে গিলেছি জানেন, মানে আমরা সব করে দেখাতে পারি এখনই, মানে কে কি কিরকম করেছিল না করেছিল প্রত্যেকটা মনে আছে আমার। সত্য ব্যানার্জি, জওহর রায়, ওই দেখাটাও সবিতা ভীষণ দরকার। ওরে বাবা, দেখাটা আমাকে ভীষণ ভাবে, আমি যে তৈরি হয়েছিলাম সেটা অত দেখেছি বলে। আর প্লাস সিনেমাগুলোও দেখেছি সমস্ত, ওই যে বললাম আপনাকে, ফিল্ম ফেস্টিভ্যাল সমস্ত দেখেছি, প্রত্যেকটা ছবি। আমাদের একটা সৌভাগ্য আমার ব্যক্তিগতভাবে হয়েছিল, কলকাতায় দুটো ফিল্ম ফেস্টিভ্যাল সিনে ইনস্টিটিউট থেকে আয়োজন করেছিল। একটা হচ্ছে গোদার এই হ্যাঁ, 60, গোদারের 60 বছর পূর্তি কোথায় উপলক্ষে। হয়েছিল বলতো এটা? এটা সরলা রায় মেমোরিয়াল হ্যাঁ, আরো কয়েকটা পিজি জায়গায়। হসপিটালের একটু এদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওরা করেছিল। ওরা তাতে তখন ওখানে গোদারের সব- ফিল্ম দেখানো হতো খুব। মানে আমরা যখন দেখতে শুরু করি ইন্টারন্যাশনাল ছবি, তখন তো ইন্টারনেটও ছিল না, সিনেমা হল কখনো কি গ্লোবে ছিল তো। মর্নিং এখন শোতে। কোথায় এগিয়ে গেছে, আমি তো দিনকে দিন পেছিয়ে পড়ছি আর কি। আমি আর কি করবো বলুন। আমার স্ত্রী ওটা তুলে নিয়েছেন, ওর খুব, ওই খুব বুদ্ধিমতী এবং খুব ঠিক মতো তুলে নিতে পারেন সব জিনিস, ঠিক ভালো জিনিসটা তুলে নিয়েছেন। আমাকে পেছনে ফেলে দিয়েছেন, না আমি আমি পড়ে আছি ওই, এগুলো ভালো করতেও পারি না, ওই অনলাইন পেমেন্ট, সুইগি থেকে খাবার ডেকে নেওয়া, এগুলো করতে ইচ্ছে করে আমার, কিন্তু আমি ঠিক, এটা আমার মধ্যে পয়সা বেঁচে যাচ্ছে অনেক না। আরেকটা হয়েছিল কুরোসাওয়া 80। কুরোসাওয়ার ছবি আমার ব্যক্তিগত কুরোসাওয়া তো খুব ভালো, আমিও দেখেছি। জাপানের জাপানের। ও কুরোসাওয়া হচ্ছে আর একজন ডাইরেক্টর ছিলেন ওখানে জাপানে, তাকে মানিকদা খুব পছন্দ করতেন। ওই বসা টসা কিছু শর্ট টেকিং ছিল ওদের, সেগুলো খুব অন্য ধরনের ছিল, সেটা মানিকদা খুব পছন্দ করতেন ওটা। আচ্ছা, মানিকদার সঙ্গে মানে আমার সঙ্গে ওর কিছুটা ঘনিষ্ঠতা হয়েছিল পরের দিকে। আমি তো লেখা নাটক করলাম, নাটকটা প্রাইজ পেলো, তখন ওর সঙ্গে বসে উনি আমাকে রিডিং পড়ে শুনিয়েছেন। উনি আর আমি দুজনে শুধু 4 ঘন্টা হয়ে যাচ্ছে, দুজনে গল্প করছি। উনি যখন পড়ছেন আমরা তো শুনেছি, যারা তার সঙ্গে অভিনয় করেছেন তারা সকলেই বলেছেন যে মানিকদা খুব ভালো দেখিয়ে দিতে পারতেন। ভীষণ তো ভীষণ আপনি গল্পটা যখন শুনছেন আপনার আমাকে একবার বলেছিলেন খালি যে কাস্টিং নিয়ে আলোচনা হচ্ছিল, তা একটা সায়েন্টিস্ট বয়স্ক লোক, তার পার্টটায় আমি প্রমোদ গাঙ্গুলিকে সিলেক্ট করি, বলে এইটা তুমি জগন্নাথ খুব ভালো সিলেক্ট করেছো, এইটা তোমার কারেক্ট কাস্টিং হয়েছে। তারপর সেই মানে 3-4 ঘন্টা ধরে বসে গল্প করেছিল, ওটা আমার সারা জীবনের একটা সঞ্চয়, অতক্ষণ ধরে ওর সঙ্গে গল্প করা। তবে আমি দু একটা কথা ওকে বলেও দিয়েছি দু একবার। জনঅরণ্য ছবিতে একটা গান ছিল, ছায়া ঘনাইছে বনে বনে, হিরো প্রদীপ মুখার্জি আগুনের উপর দিয়ে হাতটা নিয়ে এরকম করছে আর কি। তো গানটার মধ্যে কোনো মিউজিক ছিল না। তো হয়ে যাওয়ার পর প্রেস শোতে আমি গিয়েছিলাম, আমি ওকে বললাম যে মানিকদা, আপনি কি এটার সোর্সটা রেডিও বলতে চেয়েছেন? দাঁড়িয়ে বলে, হ্যাঁ কেন? না, আমার রেডিওতে কোনোদিন ইনস্ট্রুমেন্টাল মিউজিক ছাড়া, একমাত্র রাষ্ট্রীয় শোক ছাড়া কোনো সময় মিউজিক বাজে না। উনি বাজা উচিত, কিন্তু উনি রেগে গিয়ে, মানে উনি ওকে যে আমি ভুলটা ধরে দিয়েছি এই কথাটা,
এইটা উনি কিন্তু রেগে গিয়েছিলেন, আমার উপর। খুবই রেগে গিয়েছিলেন। কিন্তু আমি রেডিওর লোক, আমার তো মনে আসবেই ওটা। উইদাউট ইনস্ট্রুমেন্টাল মিউজিক যখন রেডিওতে গান হয়, সেটা অবশ্যই রাষ্ট্রীয় শোকের সময় হতে হবে। যাই হোক, এইভাবে জীবনটা কেটে গেল আর কি। মানে আপনার সঙ্গে কথা বলছি, খুব ভালো লাগছে এই জন্য যে আমি একজন নাটকের, সাচ্চা নাটকের ভালোবাসার লোকের সঙ্গে কথা বলছি। আবার আমার খুব প্রিয় চরিত্র হচ্ছে যদি আর একবারে, হ্যাঁ, যে কবির চরিত্রটা, যদি আর একবার বাদল সঞ্জয়, বাদল সরকার। বাদল সরকারের সঞ্জয় চরিত্রটা। ওই বাদল সরকার কি নাম জানেন ওর? যেমন জার্মানিতে গেলাম ট্রেনিংয়ে, সেই ট্রেনিং এর মধ্যে দেখি বারবার একটা নাম করছে সিরকার সিরকার, আমি তো কিছু বুঝতে পারছি না। সিরকার বলে ওই উচ্চারণটা আমি ধরতে পারছি না। ওর তার বানানটা একটু উনি পরে তাই তারপর দেখি গল্পটা দিয়ে বলছে এটা আমাদের এই গল্প, একটা কোন নাটকের একটা পাশে। হিজ সরকার, নট সিরকার। নো হিজ, সেটা ইউসি SIR দিয়ে লেখা রয়েছে। আমাকে বলছে, কিন্তু আমি ওইখানে গিয়েও দেখেছি বাদল বাবু কতখানি পরিচিত লোক ওসব জায়গায়। একটা ওয়ার্ল্ড থিয়েটারের মানে সারা পৃথিবীর লোক ওখানে গেছে, যেখানে আমি ট্রেনিং নিতে গেছি। সেই ট্রেনিং আমি কয়েক মাস ধরে ট্রেনিং নিয়েছিলাম একটা। আমাকে সরকার থেকে পাঠিয়েছিল, তখন আমি অনেকবার প্রাইজ টাইজ পেয়েছি বলে। সেইটা একটা জীবনের, সেটাও আর একটা স্মরণীয় ঘটনা। এবং আমি গিয়ে গিয়ে স্টেজের নাটক দেখে এসেছি। ফুটবল খেলাটা দেখা হয়নি, কিন্তু সার্কাস দেখেছি এবং নাটক দেখেছি। ওখানে জার্মান অনসেম্বল থিয়েটারের হ্যাঁ হ্যাঁ, দেখেছি। আর একবার এতে গিয়ে বার্লিনে দেখলাম একটা ব্রেস্টের নাটক দেখলাম, মাদার ক্যারেজ। মাদার ক্যারেজ, আচ্ছা। এই মাদার ক্যারেজের সেট, এই সমস্ত কিছু একবার ছবির মতো মনে আছে। যে এইগুলো জীবনে কিছুটা পাওয়া মতো হয় না। যেমন ওই ব্রেস্টের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, তখন আমি হাত তুলে নমস্কার করেছিলাম এরকম ভাবে। তোরা বুঝতে পারছে না কিসের জন্য নমস্কার করছি, কিন্তু ওরা তো জানে না যে কে ব্রেস্ট কে। ওরা তো সব অফিসার, ওরা জানবে কি করে? ওরা তো নাটকের লোক নয়। আর আমি কলকাতার ছেলে, যেভাবে কলকাতায় নাটক হয়, এই আপনার নাটকগুলো দেখলাম, প্রত্যেকটা আপনি ভালো ভালো নাটক বেঁচেছেন। এগুলো আমার খুব মানে টানে যে ভালো নাটক হয়েছে, এগুলো আনন্দ হয় এগুলো দেখলে। আপনি থেসপিয়ান্সের কথা বললেন, থেসপিয়ান্সের কর্মকাণ্ড সম্বন্ধে সামান্য আপনাকে জানালাম। আমাদের জন্য যদি কোনো বার্তা দেন। না, আপনারা তো ভালো করে কাজ করছেন। আপনাদের নাটক না দেখলে তো আমি বুঝতে পারবো না। নিশ্চয়ই আপনারা ভালো করে কাজ করছেন। আপনার পাঠ তো সবার মুখস্থ থাকে তো নিশ্চয়ই। হ্যাঁ, সেটা প্রম্পটিংয়ের তো কোনো না। প্রশ্নই ওঠে না। সেই অনেকে তো প্রম্পট করে গ্রুপ থিয়েটারে সেরকম গ্রুপ থিয়েটারে কজ নেই। গ্রুপ থিয়েটারে একটা সিরিয়াসনেস তো আছে এটা। তবে প্রম্পট ব্যাপারটা, আপনি তো, আমরা খুব ছোটবেলায় যাত্রা দেখতাম, মানে আমাদের আমি গ্রামের যাত্রা দিকে করে যাত্রা। তো সেইখানে প্রম্পটারের একটা বিশেষ ভূমিকা থাকতো, আপনি তো দেখেছেন। আমি একটু বলবো ছোট্ট করে। হ্যাঁ, বলুন আপনার কথা। আমাকে এখানে এখানে বসেছিলাম যাত্রা করবার জন্য। আমার কাছে আমার কলেজের এক দাদা এলেন, এসে বললেন আজকে তোমাকে বাঁচাতে হবে। আমি মানে, আর এই নাটকটা হচ্ছে কই না, আমি না কোনদিন যাত্রা করিনি নাটক, আমি দুম করে করবো। বলে তুমি পারবে, আমি জানি তুমি পারবে, এই ট্রেনেতে এই কটা সিন আছে পড়ে নেবে। আমি না চলে গেলাম, একটা নতুন মাধ্যমে করব এই জন্য চলে গেলাম। আমি যে আমার এখন ওটা হয়তো বড় একটু ভয় করতো যে মারধর খেয়ে যেতে পারি, কিন্তু তারপর ওখান থেকে নিয়ে চলে। আর আমাকে খাতির করতে লাগলো ছেলে, আমার কলেজের দাদা আপেল খাওয়াচ্ছে, টোস্ট করে আমি এই কি এখন আপেল খাবো? কি আমি তো খেয়ে এলাম এখন। না না না, তুমি খাও। তুমি আমাকে প্রায় গার্ড করে নিয়ে যাচ্ছে যে আমাকে, তাহলে ওদের যাত্রা নষ্ট হয়ে যাবে সেদিন। যে ছেলেটা করছিল তার জ্বর হয়ে গেছে খুব, সে করতে পারছে না, বন্ধ হয়ে যেতে, আমাকে বাঁচাতে হবে। আমি যেমন এক্সট্রা আবার সিন দিচ্ছে, আমি আপনি যে 3টে সিন বললেন, আবার একটা সিন দিচ্ছেন যে আপনি আমাকে, বলো এ কিছু হবে না তোমার তো। আর পাশে অন্য 2-1 লোক, তাহলে বলে প্রমোট থাকবে প্রমোট থাকবে। তারপর সেই প্রম্পট নিয়ে, প্রম্পট তো যাত্রায় প্রম্পট শোনা যায় না কিচ্ছু। কত বড় স্টেজে চারদিকে ঘুরে ঘুরে করতে হচ্ছে, শোনা যায় না। কিন্তু করে দিয়েছিলাম, আমি সাহস করে দিয়েছিলাম, কারণ আমার তো মুখস্থ শক্তিটা আছে, ওটা চট করে হয়ে যায় আমার। খুব মানে অনেক পরিশ্রম করতে হয় না ওটার জন্য।
তাও সেটা দুঃসাহস একদিনের হ্যাঁ। মধ্যে এটা করতে যাওয়া। ওই লোক স্টেজে উঠবো, আমাকে স্টেজে উঠতে দেবে কে, আর কাকে দিচ্ছে বড় চান্স দিচ্ছে কে কাকে? এরকম অনেক মানে ছেলে মানুষই করেছি, কিন্তু ভালো লেগেছে এগুলো, খারাপ লাগেনি এই সমস্ত গুলো করতে। ওইটা এখনো ওইটা মনের মধ্যে লোভটা আছে যে ওই যে স্ক্রিনটা খুলে যাবে, তারপর অগণিত অচেনা মাথা, এবং তারপর তারা হাততালি দেবে, তারা তারা ভালোবাসা প্রকাশ করবে, তারা ভালো অভিনয় হলে এসে ভূয়সী প্রশংসা করবে, সেই ধান্দাটা এখনো আছে আর কি। এটা ধান্দা বলবো আমি, একটা বিচ্ছিরি স্বভাব যে প্রশংসার জন্য হাত পেতে থাকে, আমাকে তুমি ভালো বলো। খিদে, কাজের খিদে। থিয়েটারকে না ভালোবাসলে কখনো এ একটা অন্য টান। এখন তো দেখি সকলে তাদের সব কাজ করার পর মনে করে যে যদি অবসর কিছু বাঁচে তাহলে আমরা থিয়েটারে যাব। এইটাই আমার রাগ, কিন্তু আমার রাগ হয়ে যায় তখন তাদের প্রতি। আমাদের তো তাদের নিয়েই কাজ করতে হয়, কিন্তু এইটাও একটা যে কাজ হিসেবেও যদি আমি গ্রহণ করি, যেটা আমার একটা কাজ, আমি দিনের মধ্যে এই এটা সময়টা অজিতেশ ভীষণ ভাবে বলতেন, কিন্তু অজিতেশের কথা তো শোনা মুশকিল না। খাবো কি? অজিতেশ বলতেন যে তোমাকে হোল টাইমার হতে হবে থিয়েটারে, তাহলে আমি খাবোটা কি? আমার যদি একটা রোজগার না থাকে। শেষটুকু শুনছি, শুধু শেষটা শোনাচ্ছি। একজন অভিনেতাকে কত যে ভাঙচুর করতে হয়, কত নতুন চরিত্রের মধ্যে ঢুকতে হয়। রবি ঠাকুরের গল্প অবলম্বনে নতুন পুতুল নাটকে বুড়ো কারিগরের চরিত্রটি করতে গিয়ে আরো বেশি করে আমি বুঝতে পেরেছিলাম। বুড়ো কারিগর এক বাতিল মানুষ, তাকে জিতিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে তার নাতনি। বাতিল মানুষের যন্ত্রণা ফুটিয়ে তুলতে গিয়ে আমি যদি এই চরিত্রে খুব বেশি করে অতি নাটকীয়তার আশ্রয় নিতাম, তাহলে তাহলে চরিত্রটি আবেদন অন্যরকম হয়ে যেত। এমন চরিত্রকে আগে কোনোদিন করেছি? আমার ছাত্রছাত্রীদের নিয়ে পডকাস্টের জন্য নতুন পুতুল করতে গিয়ে টের পেলাম এই বয়সেও তাহলে আমি নিজেকে ভেঙে ফেলতে পারি, চরিত্রের অন্দরে প্রবেশ করার চেষ্টা করতে পারি, কণ্ঠ দিয়ে এমন এখনো ছবি আঁকতে পারি। এতটাই সহজে আজও আমার কণ্ঠ তাহলে বর্ষ মানে আমি আজও মালিনীর ক্ষেমঙ্কর হতে পারি, 4 অধ্যায়ের অতীন হতে পারি অনায়াসে। আবার রক্তকর্মী রাজাও তো আমি। এমনই প্রত্যেকটি আলাদা আলাদা চরিত্র নিজেকে ভাঙতে ভাঙতে পাড়ি দিয়ে এসেছি দীর্ঘ পথ। ইদানিং শরীর মাঝে মধ্যে অসহযোগ করলেও কাজ থামিয়ে দেওয়ার কথা আমি এখনো ভাবতে পারি না। সৌম্য মিত্র বলতেন ওই কথাটাই, আমার অভিনয় যদি ভালো না লাগে তুমি আমাকে প্রম্পট করতে পাঠিও, আমার প্রম্পটিংও তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি থিয়েটারে আসানের কাজ দিও, আমি দাঁড়িয়ে হাঁকো এই করে করে সিট দেখাবো থিয়েটারে, কিন্তু তুমি থিয়েটার থেকে আমাকে তাড়াতে পারবে না। আবৃত্তি, নাটক, থিয়েটার বা সিনেমার প্রতি আমার ভালোবাসাটা এতটাই নিখাদ। কণ্ঠস্বরে অসুস্থতাজনিত কারণে পার্থ ঘোষকে শেষের কদিন আবৃত্তির সঙ্গে সম্পর্ক ছেদ করতে হয়েছিল, সে বড় কষ্টের। আমি তো মনে মনে আজও ঈর্ষা নাটকে সেই মধ্যবিত্ত ছেলেটি জীবনের ছুঁড়ে দেওয়ার সব চ্যালেঞ্জে যে জয়ী হতে চায়। আজও আমি ছুটিয়া বেড়াই, জানি না কি আসে, সুধা পান করি মরিগতি আসে। এই তৃষ্ণাটুকুই আমার সম্বল। কাজ করার খিদে, হেরে না যাওয়ার আকুতি আজও নতুন কাজে আমাকে উৎসাহ দেয়। যদি থেমে যেতে হয় একেবারে যেন যাই। যে মঞ্চ এই অকৃতি অধমকে সন্তান স্নেহে লালন করেছে, সুধা রসে জারিত করেছে, দুহাত ভরে শুধু দিয়েছে, জীবনের শেষ দিনও যেন সে ওই আলো, অগণিত শ্রোতার উপস্থিতি, তাদের হাততালি দিয়ে অভিবাদন জানানোর কাঙ্ক্ষিত আওয়াজটুকু এখনো শিক্ষানবিশ থেকে যায়, বৃদ্ধের পাওনা থেকে কেড়ে নেবে না, এ আমি নিশ্চিত জানি। আমি অকৃতি অধম হলেও তো মরে কম করে কিছু দাওনি, যা দিয়েছ তারই অযোগ্য ভাবিয়া ফিরেও তো কিছু নাওনি।